এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন, এটা আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে। ভালো কথা, এই মাসের নাম আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে, সেদিন হবে কত 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সংস্কার করতেছেন। সংবিধান কি, এবং এদের কাছ থেকে, আলী রিয়াজের কাছ থেকে সংবিধান আমাকে শিখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সালাউদ্দিন সাহেবের মতো একটা লোক, সে কতটা কাঙাল হলে নাহিদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে হ্যান্ডশেক করার জন্য। নাহিদ তার দিকে তাকাবে এবং সালাউদ্দিন সাহেব মনে করলো যে সে যে বেঁচে আছে এটার সার্টিফিকেট হলো নাহিদ হাসি দিছে। আতার আছে কিনা বলেন তো? আপনি জামাত যদি ভালো মতো ইলেকশন হয়, বিএনপি এবং আওয়ামী লীগ আসে, সর্বোচ্চ 4 থেকে 5টা সিট পাবে ফেয়ার ইলেকশন হলে, নট মোর দ্যান দ্যাট। কারণ আপনি এখন জামাতের আমিরকে বানাচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রের পিতা। উনি কালকে একটা টকশো দিকে বলছে হবে জাতির পিতা। চুঙ্গা না ফুকান, বুড়ি না খান, পান জর্দা বিতরণ না করেন, এলাকাতে অমুক ভাইয়ের তমুক দল এগুলো নিয়ে খান, পিছন থেকে আপনাকে একদল ধাওয়া দিচ্ছে, আপনি প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন। এই অভিজ্ঞতা না থাকলে আপনি বই পুস্তক পড়ে, জর্জ ওয়াশিংটনের বই পড়ে, রুশো ভলতিয়ারের বই পড়ে আপনি বাংলাদেশের ইলেকশন সম্পর্কে কিছু করতে পারবেন না। মধ্যে কোনো আবেগ তৈরি করছেন, আবার মেজাজ গরম হয়ে যাচ্ছে। মানে এই যে একটা ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, কি হচ্ছে, একটা জিনিস সোজা বাংলায় বুঝেন। বৈশাখ মাসে কালবৈশাখী হয়, জ্যৈষ্ঠ মাসে যদি কোনো ঝড় হয় সেটাকে কেউ কালবৈশাখী বলবে না। এরকম রাম ছাগল বাংলাদেশে একজনও আছে বলেন তো, যে বৈশাখ মাসে একটা ঝড় আসছে এটাকে কেউ কালবৈশাখী বলবে? এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন, এটা আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে যেখানে সেই রোমান সম্রাট অগাস্টাস সিজার ঠিক কত আগে এই আগস্ট মাসটা প্রতিষ্ঠিত করে গেছে। পৃথিবীর কত রাজা আসলো, কত বাদশা আসলো, কত সম্রাট আসলো, মহাজন আসলো, এই 2000 বছরে বসে 2000 বছর ধরে এই আগস্ট মাসকে পরিবর্তন করতে পারলো না। আর সেই আগস্ট মাসের 5 তারিখে আপনি বলে দিলেন 36শে জুলাই। আপনি কি জুলিয়াস সিজারের আব্বা হয়ে গেছেন? আপনি কি অগাস্টাস সিজারের দাদা হয়ে গেছেন? জুলিয়াস সিজারের ছিল অগাস্টাস সিজারের নানা। তো আপনি কি এত বড় হয়ে গেছেন বাংলাদেশে? আপনি এত বড় কুতুব, এত বড় আবদাল, এত বড় সৈয়দ, একই অবস্থা। আপনি একটা পুরো 2000 বছরের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ল অ্যান্ড অর্ডারকে আপনি এটা বলে দিলেন না আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে। ভালো কথা, এই মাসের আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে, সেদিন হবে কত 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সংস্কার করতেছেন, একটা ইনুস মাস করে দেন, ইনুস এরা করে দেন। আগে তো এরকম নরজ হতো, এই বিভিন্ন দেশের রাজা বাদশারা তাদের জন্ম, জাপানও আছে, জাপানে তারা ওই দুটো, একটা হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী বা খ্রিস্টান অনুযায়ী তারা খ্রিস্টানেরা পালন করে, আর হলো যে সম্রাট যেদিন ক্ষমতা আসে ওই দিন থেকে তাদের একটা মানে রয়্যাল ক্যালেন্ডার শুরু হয়ে যায়। তা আমাদের ইউনূস সাহেব যে কদিন আছেন, উনি যদি বলেন যে না আমি এই সবার জন্য সব মানে 10টা মাস দিয়ে দিলাম, এই আগস্ট এবং জুলাই এই 2টা মাস আমি নিয়ে নিলাম। জুলাই মাসের পার্ট 1 যেটা হবে ইনুস নাম্বার 1, আর ইনুস নাম্বার 2 এটা হবে বাকি সময়। তখন আপনি 36 দিনে করেন, কিন্তু আগস্ট মাস কি আপনি নিয়ে 36শে জুলাই বলবেন, আর পুরো বাংলাদেশ আমরা মাথা নুয়ে নিয়ে বলবো ঠিক ঠিক ঠিক। আজকে আমি যে আজকে বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা আমার একটা লেখা আছে, গণমূর্খতা। মানে মানুষকে যখন আপনি ভয় দেখান, লোভ দেখান, প্রলোভন দেখান, অনেক মানুষ দেখবেন যে বয়স্ক মানুষ ওই খুব মিষ্টি পছন্দ করতো যৌবনে, কিন্তু ডায়াবেটিস, মরে যায় ডায়াবেটিস। ছোট পোলাপানে এসে দাদা মিষ্টি খাওয়া, দাদা মিষ্টি খাওয়া, তো বুড়া দেখবেন যে সে পোলাপানের মতো আচরণ শুরু করে, সে মিষ্টি নিয়ে বাচ্চা দৌড়ায় আর সে বুড়া মানুষ তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। তো এই যে লোভ একটা মানুষকে কি করে দেয়, এখন এই যে আমাদেরকে লোভ দেখানো হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, এগুলো দেখিয়ে পুরো জাতিটাকে একটা মূর্খ বানিয়ে ফেলা হচ্ছে, অশিক্ষিত বানিয়ে ফেলা হচ্ছে। আমরা যেন কোনো কিছু বুঝি না। এই এতকাল মানে আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি থেকে লতে মাস্টার্স করা একটা ছেলে, আমাকে যদি এখন শিখতে হয় যে সংবিধান কি, এবং এদের কাছ থেকে, আলী রিয়াজের কাছ থেকে সংবিধান আমাকে শিখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সংবিধান শিখতে হবে এই এখন এদের যারা নামও আমার বলতে ইচ্ছা করে না তাদের কাছ থেকে। আমার এই ক্ষুদ্র জীবন আমি ওনার মতন, আমি ন্যাশনাল পলিটিক্সে এমপি নমিনেশন চাওয়া পাওয়া থেকে শুরু করে কতগুলো ইলেকশন করলাম, ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করেছি। তো ইলেকশন এগুলো করার পরে এখন
কিভাবে ইলেকশন হবে সেটা আমার শিখতে হবে বদিউল আলম মজুমদারের কাছ থেকে, যে এখন পর্যন্ত ইলেকশন ভালো মতো আমার সাথে যদি খালি আমার নির্বাচনী এলাকায় 2 দিন ঘুরে নিয়ে আসি, ও লোক পাগল হয়ে যাবে, ঢাকা শহরে থাকবে না, তারপরের দিন বলবে তাতে আমাকে একটা তাবিজ দাও। এটা কি খুবই জরুরি যে নির্বাচন নিয়ে কাজ করার জন্য নির্বাচন করতে হবে? অবশ্যই নির্বাচন নিয়ে কাজ করার জন্য না, আপনি যদি একাডেমিক কোনো কাজ করেন, একাডেমিক কাজ করার জন্য কি মানে একাডেমিক বাস্তব মাঠের অভিজ্ঞতা খুব জরুরি মনে হয়? খুবই জরুরি, ভীষণ রকম জরুরি। একাডেমিক মানে আপনার যে কোনো একাডেমিক, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, একটা সময় মনের ঋষিরা পাহাড়ে চলে যেত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য। এই যে বড় বড় রাজা বাদশাহ, তাদেরকে নির্দিষ্ট একটা সময় শৈশবের মরুভূমিতে কাটাতে হতো আরব দেশের। কেন? ওয়াই? অনেক মানে অভিজ্ঞতা অর্জন, অনেক মাকে, অনেক মানে রাজপুত্রদেরকে, যারা রাজপুত্র তাদেরকে একটা চিন্তা করেন তো, কেন মাতৃদুগ্ধ খেতে দেওয়া হতো না, তাদেরকে কেন ধাত্রীর দুগ্ধ খেতে দেওয়া হতো? ওয়াই? কেন কঙ্কবেন 800 বছর আপনার এই বদিউল আলম মজুমদারকে জিজ্ঞেস করেন এই অনুষ্ঠানের মাধ্যমে, কি মাস তাকে বলতে হবে। আচ্ছা সে বলেন তো, 800 বছর অটোম্যানরা সারা দুনিয়া চালালো, এই অটোম্যান বাদশারা কেন নিয়ম করলো যে রাজা দাসীদেরকে বিয়ে করবে, সে কোনো অভিজাত পরিবার থেকে বিয়ে করবে না? ওয়াই? পৃথিবীর যে প্রথম তারা যে মানে আর্মি করলো, রেগুলার আর্মি করলো, সেই মানে এর মধ্যে বেতনভোগ আর্মি তাদের মানে জেনেসারি বাহিনী, পৃথিবীতে কেউ কখনো এরকম জেনেসারিদের মতো বাহিনী করেনি। আমাদের যে ইলেকশন, আমাদের ইলেকশন ভারতের ইলেকশনের সাথে মিলবে না, আমাদের ইলেকশন আমেরিকার ইলেকশনের সাথে মিলবে না, ইংল্যান্ডের ইলেকশনের সাথে মিলবে না, বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের ইলেকশন। এবং সেই ইলেকশনে যদি আপনার মাঠের অভিজ্ঞতা না থাকে, আপনি সুঙ্গা না ফুকান, বুড়ি না খান, পান জর্দা বিতরণ না করেন, এলাকাতে অমুক ভাইয়ের তমুক দল এগুলো নিয়ে খান, পিছন থেকে আপনাকে একদল ধাওয়া দিচ্ছে, আপনার প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন, এই অভিজ্ঞতা না থাকলে আপনি বই পুস্তক পড়ে, জর্জ ওয়াশিংটনের বই পড়ে, রুশো ভলতিয়ারের বই পড়ে আপনি বাংলাদেশের ইলেকশন সম্পর্কে কিছু করতে পারবেন না। এই কথাটি আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আমাদের এখানে যে সকল জনপদের ক্যারেক্টারটাকে বুঝতে হবে, আপনি ক্যারেক্টার আগে বুঝতে হবে। এবং এখানে দেখেন যা হয়, আমি এই যে আজকে এখানে বলতেছি, শেখ হাসিনা একদিন বলতেছিল আমাদের পার্লামেন্টারি কমিটির গোপন বৈঠক, এখন সে বলতেছে যে গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট দিছে, একজন বড় সচিব নিয়ে কথাবার্তা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একজন সচিব, যে কিনা পরবর্তীতে ক্যাবিনেট সচিব হয়েছেন। ক্যাবিনেট সচিব হয়েছেন, তার আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের হবে। তো বলা হলো যে এটা জামাত শিবির করে। তো জামাত শিবির করে কে রিপোর্ট দিচ্ছে? গোয়েন্দা সংস্থার রিপোর্ট দিত। শেখ হাসিনা বলতেছে যে আমাকে বেকুব বানানোর জন্য কত কিছু করে, এই যে এখানে যারা ওই সচিবের সাথে পেরে উঠতেছে না, সে জামাত শিবির করে, তাতে আমার কি? তো ওই সচিবের সঙ্গে যারা ক্যারিয়ার সচিব হয়েছে না, তারা ওকে জামাত শিবির বানিয়ে তার আগে প্রধানমন্ত্রী ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তো বলা হলো যে এটা জামাত গোয়েন্দা সংস্থার যে জামাত শিবির করে কে রিপোর্ট দিচ্ছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট। শেখ হাসিনা বলতেছে যে আমি যখন বানানোর জন্য কত কিছু করে, এই যে এখানে যারা ওই সচিবের সাথে পেরে উঠতেছে প্রার্থীদের যে জামাত শিবির করতে যোগ্যতা, এই সচিবের সঙ্গে এখানে সচিব প্রার্থী সম্পর্কে ক্যাবিনেট সচিব হয়েছে, তার খুব ভালো, এলাকায় অসম্ভব জনপ্রিয়, এবং একে মনোনয়ন করে সে বিপুল ভোটে জয়লাভ করে আসবে। আমি জানি যে মারা গেছে 10 বছর আগে, তো সে গোয়েন্দা সংস্থা দ্বারা রিপোর্ট দিচ্ছে, এত জনপ্রিয়তা। এই রিপোর্ট মানে এটা শেখ হাসিনা নিজের কথা। এখন বোঝার চেষ্টা করে যে আমি যদি একটা বৃহত্তর মন্ত্রণালয়ে 5 বছর একটা সংসদীয় কমিটির 4টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম, এই যোগাযোগ, রেল, বিআরটিএ, বিআরটিসি, এই যে ঢাকার যত মেগা প্রকল্প দেখেন ইনক্লুডিং পদ্মা সেতু, আমি এই কমিটির প্রধান ছিলাম। অ্যাকাউন্টস কমিটির, অডিট কমিটির, রোডস অ্যান্ড হাইওয়ে যত কাজগুলো দেখেন, এই যে মেট্রো রেল, এটা কিভাবে হলো মুখস্থ প্রথম দিন থেকে পর্যন্ত। এই সমস্ত সরকারি কর্মকাণ্ডে কি হয়, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা পলিটিশিয়ানের যেভাবে আছে, একটা আমলান সেভাবে না। আমি 5 বছর যেটা চালাইছি, এর মধ্যে কত সচিব আসছে, কত সচিব গেছে, 25টা 30টা দল। এই দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে, এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে একটা যে কোনো একটা সিটে এমপি ইলেকশন করে আসবে, এরকম 25 জনের মধ্যে 2 জন আছে কিনা বলেন তো? আপনি জামাত যদি ভালো মতো ইলেকশন হয়, বিএনপি এবং আওয়ামী লীগ আসে, সর্বোচ্চ 4 থেকে 5টা সিট পাবে ফেয়ার ইলেকশন হলে, নট মোর দ্যান দ্যাট। আর আপনি এখন জামাতের আমিরকে বানাচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রের পিতা, উনি কালকে একটা টকশো দিকে বলছে হবে জাতির পিতা। জামাতের আমির যেখানে যাচ্ছে সেখানে গোলাপ ফুল ফুটে যাচ্ছে, সে যেখানে যাচ্ছে সেখানে মানে গুনগুনিয়ে কোকিল ডাকছে, সে যেখানে যাচ্ছে সেখানে তারেক রহমান সাহেবের কোনো নামগন্ধ নেই। এবং এই যে যে জিনিসগুলো হচ্ছে, বিএনপির মধ্যে একটা বড় দলকে জামাতের চেয়ারের নিচে ঢুকে দেওয়া হচ্ছে। তো ইটস নট দ্য পলিটিক্স। সালাউদ্দিন সাহেবের মতো একটা লোক, সে কতটা কাঙাল হলে নাহিদের কাছে গিয়ে দাঁড়ায় থাকে হ্যান্ডশেক করার জন্য। নাহিদ তার দিকে তাকাবে এবং সালাউদ্দিন সাহেব মনে করলো যে সে যে বেঁচে আছে, এটার সার্টিফিকেট হলো নাহিদ হাসি দিছে। এই সনদ দিয়ে আমার কাছে মনে হচ্ছে বিএনপি, এনসিপি এরা ছাড় দিবে না। যদি ছাড় না দেয় তাহলে কিন্তু নির্বাচনের ডেট নেওয়ার সমস্যা দেখা দিবে, নির্বাচন নেওয়ার সমস্যা দেখা দিবে। তারা বলেছে যে গণ অভ্যুত্থানের যে মেইন জিস্ট, সেটা যদি কেউ না মানে তাহলে আমরা আবার সেই সংগ্রাম নেমে যাবো। বিষয়টা যদি সোজা মনে করতেছেন, সোজা না তো। জুলাই সনদটা যদি সবাই 10 লক্ষ দিয়ে দেয় এবং এটা যদি অনুমোদিত হয়ে যায়, তারপরে ফেজে হচ্ছে
জামাত কি বলছে? আমি দস্তখত দেব যদি আমাকে এটা কনফার্ম করে না হয়, এবং এনসিপি বলছে হবে না। সুতরাং দেখেন, যত সোজা বলতেছেন হয়ে গেছে, হয় নাই কিছু হয়। খেলা তো সামনে। যারা মনে করতেছে এনসিপি কি আর অনেক কিছু, এরা কিছু না, এরা ফ্রন্টে বসে আছে। এদের পিছনে যে শক্তি কাজ করতেছে সেটা চেষ্টা করেন না। স্বয়ং ডক্টর ইউনূস এদের সাথে আছে। উনি বলেছেন এরা আমাদের ক্ষমতা বসেছে, এবং তার উৎসাহ উদ্দীপনা কিন্তু এটা হয়েছে। ইদানিং আমরা লক্ষ্য করলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টার যে কথাগুলো হয়েছে কেউ জানতো না। ইদানিং কিন্তু কিছু কিছু কথাবার্তা বেরিয়ে আসতেছে। স্বয়ং মির্জা ফখরুল বলতেছে, ববি হাসান বলতেছে, XYZ বলতেছে। তাহলে দেখা যাচ্ছে তারেক জিয়া কিছু কিছু মেসেজ তার দলকে দিয়েছে, আমার সাথে এই কথা বলছে। এই প্রথম আমরা জানতে পারছি, বলা হয়েছে নির্বাচন হবে, PR এর ব্যাপারে বলা হয়েছে, তার সাথে কথা হয়েছে। নো, কে বলছে এটা? স্বয়ং আপনার সালাউদ্দিন আহমেদ বলতেছে। তাহলে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে যদি তারেক জিয়ার মৌখিক কোনো সমঝোতা হয়ে থাকে, এবং সেই সমঝোতার বাইরে যদি এখন কাজকর্ম হয়, তখন তো বিএনপি রিঅ্যাক্ট করতে পারে। লক্ষ্য করবেন, তারেক জিয়া তো একসময় কথা বলবে, সে কিছুই বলে না, কিন্তু কিছু কিছু কথা কিন্তু সে ফাঁস করছে। ফাঁস করে মানে সে একটা এই জন্য করেছে, সে গভর্নমেন্টকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমার সাথে এমন কিছু কথা হয়েছে, যেই কথাগুলোকে আমি একমত হয়েছি, এবং নির্বাচন দিতে হবে। যেমন কথা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, কথা হয়েছে, কিন্তু এখন আপনি দিবেন। কথা হয়েছে, প্রধান উপদেষ্টাও বলেছে যদি সংস্কারের সফলতা দেখা দেয় আমি দেবো, যদি কিন্তু যদি বাট কথা ইফ দেন, এভাবে কথাগুলো হয়েছে। কিন্তু এখন দেখার ব্যাপার এই পর্যন্ত যেটা হলো, আমরা অত্যন্ত কনভিন্স এসব ব্যাপারে। এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা সৃষ্টি করে, ভালো লক্ষণ। যদি সমস্যা সৃষ্টি করে, এবং আজকে আসিফ নজরুল কি বলেছে, তিনি বলেছেন 3-4 দিনের মধ্যেই আশা করা যায় নির্বাচন নিয়ে তারা কথা বলবে। নির্বাচন পরিচালনা করে নির্বাচন পরিষদ, কমিশন, কিন্তু নির্বাচনের ডেটটা কিন্তু সাধারণ সরকার জানিয়ে দেয় যে নির্বাচন হবে। এটা সব দেশে হয়, কিন্তু নির্বাচন সংক্রান্ত যা কিছু কাজ ওটা কমিশন করে, এবং সেই শিডিউলটা সে দিন। এগুলি মনে রাখতে হবে কিন্তু আমাদেরকে। এখন 3-4 দিন পরে যদি দেয়, দিতে পারে, কিন্তু এর মধ্যে যদি এইটা নিয়ে কোনো হয়, এই সনদ দিয়ে আমার কাছে মনে হচ্ছে বিএনপি এনসিপি এরা ছাড় দিবে না। যদি ছাড় না দেয়, তাহলে কিন্তু নির্বাচনের ডেট নেওয়ার সমস্যা দেখা দিবে, নির্বাচন নিয়েও সমস্যা দেখা দিবে। তারা বলেছে গণ অভ্যুত্থানের যে মেইন জিস্ট, সেটা যদি কেউ না মানে, তাহলে আমরা আবার সেই সংগ্রাম নেমে যাবো। বিষয়টা যত সোজা মনে করতেছে, সোজা না তো, অনেকটা চাপ রয়ে গেছে। দেখেন চাপটা এই জন্যই কি বলছে নাকি যে 111 আসার সম্ভাবনা আছে, যেটা ফখরুল ইসলাম আলমগীর বলেছে? না, মির্জা ফখরুল ধরেন একজন সিজন পলিটিশিয়ান, সে সবই জানে, এবং তার সাথে তার ইচ্ছার কথাই হচ্ছে, এবং সে সবই বুঝবে, এবং সেটাও জানে যে এই মুহূর্তে যে কোনো ছলে বলে কৌশলে আমাদেরকে একমতে আগে ক্ষমতা যায়। এটা কিন্তু এনসিপিও জানে যে আমাদের